প্রবন্ধের কথায় একটা জিনিস উঠে এলো, বাংলা ভাষায় পত্রিকা অনেক, কবিও অনেক, এবং উন্মাদনাটাও একটু বেশি। এই সূত্র ধরেই আমি অংশুমানদের কাছে চলে যাব যে এই পত্রিকা অনেক, কবি অনেক, এটা কোনো সমস্যা না, সম্ভাবনা বাংলা কবিতার জন্য। সেই সূত্রে আপনি এবার আলোচনা করুন অন্য ভাষার কবিতার সমাজ এবং বাংলা ভাষার কবিতার সমাজ। ধন্যবাদ স্বর্ণেন্দু, শুভ অপরাহ্ন। খুব ভালো লাগছে, এটা আমার দ্বিতীয়বার এই মেলায় আসা, এবং এই জেলাটা এমন একটা জেলা, এসে মনে হয় নিজেরই জায়গায় প্রায় চলে গেলাম। এত চেনা মুখের শাড়ি সামনে বসে রয়েছে, আস্তে আস্তে অনেক সঙ্গে কথা হলো, বন্ধু বান্ধব অপরিচিত। খুব খুশি হলাম যে সুকুমার বসু একসময় যার সঙ্গে আমার দিনরাত্রি কাটতো ঝাড়গ্রাম শহরে, তাকে এবার সংগঠন দেওয়া গেল বলে খুবই খুশি হয়েছে। এবং মানে ঠিক সময়ে এসে আমরা পৌঁছানোর কারণে আমরা সেই মুহূর্তের সাক্ষীও থাকতে পারলাম, সেটাও আমার কাছে খুবই আনন্দের এবং শ্লাঘার একটি বিষয়। যে জিজ্ঞাসাটা স্বর্ণেন্দু রয়েছে, প্রভাব অনেকটাই তার উত্তর দিয়েছে। আমি আরেকটুখানি সংযোজন করব, ওই প্রশ্নে খুব বেশি সংযোজন করার নেই। সেটা হচ্ছে এই যে বাংলা ভাষার মতো সত্যি একটা লিটল ম্যাগাজিন আমি ভারতবর্ষে যে জায়গায় গেছি কোথাওই দেখিনি মালায়ালাম ভাষা ছাড়া। লাইব্রেরির আরেকটা ব্যাপার ওখানে আছে, যদিও পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে লাইব্রেরিগুলো আছে সেগুলোর অবস্থা আমি যেটুকু জানি খুব ভালো নয়। বিশেষ করে গ্রামের দিকে যে লাইব্রেরিগুলো আছে অনেক ক্ষেত্রে শহরের লাইব্রেরি বলে, তার নানা কারণ আছে, আমাদের বুঝছি না। কিন্তু এই লাইব্রেরি মুভমেন্টটাও কেরালায় খুব খুব জোরালো ছিল, সেটাও কিন্তু লেখক তৈরি করার ক্ষেত্রে একটা বড় কারণ। আমার নিজেকে মনে পড়ে যে আমার ছেলেবেলায় আমি যে গ্রামে জন্মেছিলাম এই যাতে আমাদের বাড়িতে আমার যেহেতু স্কুলের শিক্ষক ছিলেন, বেশ কিছু বই কেনা ছিল ঠিক, কিন্তু কবিতার বই ছিল একটা ছিল। কবিতার বই আমি যেটুকু ছেলেবেলায় পড়েছি সেটা অনেকটাই হচ্ছে আমাদের গ্রামের লাইব্রেরি থেকে। তো সেটা একটা খুব বড় জায়গা। সেটা কিন্তু ওই যে মালায়ালামের কথা বলছিল তোয়ালদা, কেরালার কিন্তু লাইব্রেরি মুভমেন্টটা খুব স্ট্রং, খুব জোরালো ছিল। আরেকটা ভাষার কথা যেটা তোয়ালদা আমার সহমত হবে, লিটল ম্যাগাজিনের বাইরে আরেকটা যে ভাষায় অনেকখানি হয় এবং এখনও প্রকাশ পায় সেটা হচ্ছে মারাঠি। মানে বাংলা মালায়ালামের বাইরে মারাঠি ভাষাতেও আমি দেখেছি, আমার কোনো বন্ধু বান্ধব আছে, তারা অনেকেই লিটল ম্যাগাজিন নিয়মিত করেন এবং ভিন্ন ধারার লেখা ওরা লেখার চেষ্টা করেন। লিটল ম্যাগাজিনের যে পরিসরটা সেটা একদম ভিন্ন ধারা, এবং সেখান থেকে আমরা বলচন্দ্র নেওয়ারের মতো একজন লেখক, চিন্তক, তাত্ত্বিককে পেয়ে লেখা করা। তো এই তিনটে ছাড়া কিন্তু ওই আকারে বেরোয়, ছোটো পত্রিকা একদম বেরোয় না তা না। আমি গত বছর গোয়া গেছিলাম, সেখানেও দেখলাম একটা কিছু পত্রিকা বেরোচ্ছে গোয়াতে। যেটা খুব বড়ো কথা প্রভাব একটা বেরোচ্ছে, খুব বড়ো কথা, সেটাকেও আমি একটু বাড়িয়ে বলি। সব জায়গাতেই এখন সাহিত্যের অনুষ্ঠান হচ্ছে বেশ কিছু বছর ধরে, ধরা যায় গত 8-10 বছরের এটা একটা চরিত্র লক্ষণ। সমস্ত রাজ্যে সমস্ত ভাষা, পশ্চিমবঙ্গ যেরকম হয়, কিন্তু সেগুলোকে এই ধরনের অনুষ্ঠান না। আমরা লিটল ম্যাগাজিন যে এত ভালো লাগছে, আবার মন খারাপ হচ্ছে যে মানুষরা নেই, অথচ তাকে আমরা স্মরণ করছি। লিটল ম্যাগাজিন গাড়িও একটা মানুষদের নামে চিহ্নিত করে। আমার প্রথম খড়গপুর শহরের রাত্রিবাস মানুষদের রেলের কোয়ার্টার, যেখানে একটা ছোট্ট লিটল ম্যাগাজিন লাইব্রেরি মানুষগুলো করেছিলাম, তখন স্কুলে না কলেজে ঘুরিয়ে যাবে আমি কলেজে করেছিলাম। তো এইটা কিন্তু নেই। যেমন ধরুন আপনি যদি মুম্বাইয়ে যান, আমি বললাম ছোটো ছোটো, আপনি যদি হায়দ্রাবাদে যান, আপনি যদি এমনকি নর্থ ইস্ট স্টেট মিজোরামে যান, দেখবেন মেঘালয় যান, দেখবেন যেখানে মাঝে মাঝে প্রবন্ধ আমাকে অনুসরিত হয়েছে লিট ফেস্ট হয়। এটা আমাদের এখানে হচ্ছে। আপনার মেদিনীপুর শহরে অভিনন্দন রায় সেটার মডেলে লিট ফেস্ট শুরু করেছে, ছোটো আকার যদিও, এবং ওদের চরিত্র লক্ষণ আলাদা। আমি বলব লিটল ম্যাগাজিনের সম্প্রসারণ। কিন্তু এই বড়ো যে লিট ফেস্টগুলো হয় সেগুলো হচ্ছে আসলে কর্পোরেটের আয়োজন করা লিট ফেস্ট, যেটা জয়পুর লিটারেরি ফেস্টিভ্যাল থেকে কোট আনকোট হিট হতে শুরু করে একটা মডেল হিসেবে তারপর ছড়িয়ে পড়ে, এবং নানা কর্পোরেট হাউস এগুলোকে টেক ওভার করেছে, তারাই মোটামুটি এই লিট ফেস্টগুলোর আয়োজন করে থাকে। এইখানেও কিন্তু বাংলা কাব্য জগৎ সম্পূর্ণভাবে আলাদা, যে সরকারি উদ্যোগ, কর্পোরেট উদ্যোগ দুটোই আছে, কিন্তু তার চেয়ে অনেক বেশি রয়েছে ছোটো ছোটো বেসরকারি উদ্যোগ এবং সাহিত্যের আড্ডা, ছোট্ট অনুষ্ঠান। সেটা কিন্তু আমি খুব বেশি দেখিনি। তোয়ালদা নিশ্চয়ই আমার সঙ্গে এই বিষয়ে একমত।
না এখন ঠিক তো আমি বলছি এখানে না, অন্য রাজ্য, একদম অন্য রাজ্য, একদম একদমই অন্য রাজ্য বলতে একদমই একদমই নয়। দু একজন ধরো হেমন্ত করে না এরকম হাতে গোনা। হাতে গোনা। তো সেটা একটা খুব বড় পার্থক্যের জায়গা, এবং আমি বলবো এটা নিয়ে আমাদের খুব গর্বিত হওয়ার কারণ আছে। যেটা নিয়ে লজ্জিত হতো, আমি আমার একটা অভিজ্ঞতা কথা বলছি, বেশ কয়েক বছর আগে বলছি, আমার এখন কবিতার বইয়ের সংখ্যা 30 পেরিয়ে গেছে, আমার নিজেরই মনে নেই কথা। তো বেশ কয়েক 10-15 বছর আগের কথা তো বটে, একটি সাহিত্য একাডেমির অনুষ্ঠান, সেখানে আমার সঙ্গে মঞ্চে রয়েছে লালচন্দ্র মেনন, একই মঞ্চে আমাদের দুজনে রয়েছে ঘটনা চক্র, একটি আলোচনা সভা। তো পরিচয় করা হচ্ছে, যেমন আজকে প্রবলরা আমার সঙ্গে পরিচয় করাচ্ছিল, যদিও এটা অপ্রয়োজন। দেখা যাচ্ছে তখনই আমার বইয়ের সংখ্যা সব মিলিয়ে 30 ছুঁই, আর ওনার বইয়ের সংখ্যা 10 কি 8। তো এইটা আরেকটা অত বড়, যাকে আমিও ক্লাসে পড়াতে রেফার করি, অনেক বিশ্ববিদ্যালয়ে সিলেবাসে রয়েছে। আমি জানি না আপনারা লালচন্দ্র মেননের লেখা পড়েছেন না, মানে একজন মহালেখক এই সময় যদি জীবিত রয়েছেন আমাদের চিন্তক, জ্ঞানপীঠ প্রাপ্ত। সেটা কিন্তু বাদও দিই, জ্ঞানপীঠ কিন্তু বাদও দিই, মানে আমি ওর শৈলী ফর্ম নিয়ে যা করে দিয়েছেন ভাবা যায়। তো তার বইয়ের সংখ্যা আমি তখন বলছি 10 টাকার মতো বহু বইয়ের সংখ্যা, মানে ওই বিদেশি ভাষার সাহিত্যিকদের যে বই কম লেখা হয় বলে আমরা শুনি অনেক সময়, সেটা কিন্তু বাংলা ছাড়া, মালায়ালাম ছাড়া, কিছুটা মারাঠি ছাড়া বাকি সব ভাষা চরিত্র এত বই বেরোবে, একেবারেই বেরোবে। এমনকি পিওডি আসার পরে ওরা কিন্তু মানে খুব ইনফ্যাক্ট বই আমি বলছি গত বছর হায়দ্রাবাদ লিটারি ফেস্টিভ্যালে সাহিত্য একাডেমির প্রাপ্তজন লেখক, তার নাম লালচন্দ্র মধুরত্নকর, নিউ ইউনিভার্সিটির অধ্যাপক, আমার দীর্ঘদিনের তিনি বন্ধু, অসম্ভব বয়সী, প্রবাদের হচ্ছে একটু বড় বড় তিনি। তো তাকে আমি জিজ্ঞেস করলাম আপনার নতুন কী বই আছে, সেগুলো নতুন কী বই আছে, কোনো প্রকাশক বই ছাপতে চাইছেন। সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া একজন লেখক, আমি গত বছরও ওই কথা বলে বলছি। এবং ওদের যে সাহিত্যের পাতাগুলো হয় সেটাও নিয়ে আমি বলছিলেন যে 20 বছর আগে এই রবিবারের পাতাগুলো, আমাদের যে পাতাগুলো হয়, যেটা সবচেয়ে বেশি হয় বাংলাদেশের মতো রকম, সবচেয়ে বেশি হয় বাংলাদেশে, ওরকম আমি আর কোথাও দেখিনি। তারপরে আমাদের এখানে হয়, এটাও কিন্তু হয় না। আমরা রোববারের পত্রিকা কিনি, অনেক পত্রিকা আমি তো কিনি, প্রতিদিন আমি 3টে পত্রিকা নিই, রোববার 7-8টা পত্রিকা নিই, কেননা রবিবারের সাহিত্যের পাতাগুলো পড়ব। তো এটা বিরল একটা ঘটনা। এবং আমাকে ওই মধুরত্ন গত বছর বলছিলেন যে ওনার পরিচিতি ঘটেছিল এরকম তেলেগু ভাষায় বহু যে পত্রিকা রবিবার বলে, মানে খবর কাগজ রবিবার বলে, তাদের রবিবারের পাতা সাপ্লিমেন্টে লিখে ড্রাস্টিক্যালি বাদ দেওয়া হচ্ছে সেগুলো, বা কখনো একটা গল্প বেরোচ্ছে বা কখনো বেরোচ্ছেই না। তার কারণ কর্পোরেট সেগুলোকেও নিয়েছে এবং তারা মনে করছে না। একটু আগেই আমার সঙ্গে প্রোগ্রামের একটা অন্য বিষয়, যেটা এখানে পাবলিকলি বলা যাবে না, কিন্তু একটা অন্য পত্রিকায় কবিতার পাতা শুরু হওয়ার কথা ছিল, সমস্ত ঠিক হয়ে গেছে, বড় বাণিজ্যিক পত্রিকা, কবিতার পাতাটা শেষ পর্যন্ত হলো বাংলা কথা বলছে, পশ্চিমবঙ্গের পত্রিকা বলছে। তো এটা কিন্তু ওখানে আরও বেশি হয়ে গেছে, আরও আগে থেকে হয়ে গেছে। এই জন্যে ওই লেখার পরিসরটা অনেক কম। আমরা সত্যি অনেক ফর্চুনেট যে একজন কবি লিখতে এসে, আজকে অবশ্য ওরা তারা পাত্তা দিচ্ছেন না, খুব একটা নির্ভর করছে না, ফেসবুকে চলে গেছে, ওয়েব ম্যাগাজিনে চলে গেছে, যেটা তো বলছিল। কিন্তু তবুও তো লিখিত সাহিত্য এত দ্রুত শেষ হয়ে যাবে না, তার উপরে যারা পুরোনো আমলের তার অনেকক্ষণ বেশি নির্ভর করে। এবং আমি দেখেছি যে তাদের মধ্যে একটা খেদ রয়েছে, একটা আক্ষেপ রয়েছে যে এখানে তোমাদের পশ্চিমবঙ্গ দিকে এখন অনেক এগিয়ে, অনেক, এটা গেল এক। মানে আমি বলছি বইয়ের সংখ্যা, পত্রপত্রিকার সংখ্যা, রবিবারের পাতার সংখ্যা, অনুষ্ঠানের সংখ্যা, এই সমস্ত ক্ষেত্রেই আমরা এগিয়ে। এবং মানে বহু প্রজননের যে সমস্যা, এটা যদি সম্ভাবনা হয় থেকে সরকার বলেছে, এটাও আছে। সেটা হচ্ছে আমাদের মানে ঢিল মারলেই কবি, যে জন্য সত্যি চট্টোপাধ্যায় একবার বলেছিলেন এত কবি কেন। কদিন আগে আমাদের আবার বিনয় মজুমদার উল্টোদিকে দাঁড়িয়ে কিন্তু বলেছিলেন অনেক বছরের চেষ্টায় আমরা কবিদের সংখ্যা বাড়াতে পেরেছি, আরও বাড়াতে হবে। কবিদের সংখ্যা যত বাড়ে তত মঙ্গল, পৃথিবীর মঙ্গল। তো আমি এই দ্বিতীয় মতটা এখন বিশ্বাস করি। আর একটা সময় ছিল যখন একটু নামকুচু ছিলাম, কম বয়সে সবাই একটু বিপ্লবী এবং নামকুচু থাকে, তখন আমি ওই এত কবিকে আমার মতো বিশ্বাস করতাম। কিন্তু এখন আমার মনে হয় যে হোক না, আরও যে জন্য কোনো সম্ভাবনা থাকে। কিন্তু সমস্যা, আমাকে কদিন আগে আমাদের একটি অনুষ্ঠানে এক বিখ্যাত উপন্যাসিক আমাকে বলছিলেন যে সারা
এই যে একটা কবিতার অনুষ্ঠান করছেন, এই বোধগত রবীন্দ্রনাথ যেটা করছে, বা আপনাদের মতো আরও যারা অনুষ্ঠান করছে, তারা যদি অনুষ্ঠান করা বন্ধ করে দেয়, তাহলে এক ঝটকায় এখন কবির যে সংখ্যা আছে তার 70% কবি কমে যাবে। তার কারণ তারা ছবি তুলতে পারবে না এবং ফেসবুকে পোস্ট করতে পারবে না। ঘরে বসে তো আর কবিতা পড়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করা যাবে না। করে দেখুন, আপনার এক্সপেরিমেন্ট করে দেখুন যে অনুষ্ঠান বন্ধ করে দিন, তারপর দেখতে চাই কতজন কবি লিখছে, কারণ ছবি আর পোস্ট করা যাবে না। হুইচ ইজ ট্রু, একটা অনুষ্ঠানে গেলে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ছবি তুলতে শুরু করি, তাই না? এবং সেটা আমার খারাপও লাগে না, কেননা আবার সন্দীপটা একটা জায়গায় বলেছিলেন যে আমরা বাঙালিরা একটা দীর্ঘ সময় পর্যন্ত ডকুমেন্টেশনের ব্যাপারে অত্যন্ত অমনোযোগী ছিলাম এবং আমাদের খুব বড় বড় ক্ষতি হয়ে গেছে। কাজেই তোমরা ডকুমেন্টেশনের দিকে যেতে পারো। আমাদের একটা অনুষ্ঠানে এসে আপনারা বলছিলেন, তো তার মাত্রা তো ফেলে দেওয়া না, সেদিকে ছবির একটা মানে ডকুমেন্টারি এভিডেন্স, তার একটা ভ্যালু তো রয়েছে। কিন্তু এটা বলা একটা, আমি বলবো যে মানে যেমন সম্ভাবনা, অনেক নতুন কবিকে আমরা চিনতে পারছি। আমার মনে আছে আমি একটি ঘটনার কথা বলি, তেমন বিপদের জায়গায়, এবং এর পেছনে ভালো দিক খারাপ দিক আছে, এটাকে আমরা কীভাবে ব্যবহার করবো আমি জানি না। আমার মনে আছে একজন তরুণ কবি কৃত্তিবাস পত্রিকায়, তখন আমি কৃত্তিবাস সহ সম্পাদক হিসেবে কাজ করছি, পরপর 5-6 সংখ্যায় কবিতা পাঠিয়েছে। সম্পাদক হিসেবে আমার খুব দুর্নাম আছে যে আমি মানে নিষ্ঠুরতম মানে ব্যবহার করে থাকি আমার সময়, হুইচ ইজ ট্রু। তো তার একবারও লেখা প্রকাশ পায়, আমি প্রতিবার লেখা প্রকাশ পাওয়ার করছে, আমার জিজ্ঞেস করে যে কেন আমার লেখা প্রকাশ পাচ্ছে না, এবং তাকে আমি বলি যে আমার ভালো লাগে। আমি এটাই বলতাম, কেননা কবিতাটা ভালো হয়নি বলে কোন কবিতা ভালো কোন কবিতা খারাপ সে বোঝানোর মধ্যে আমি তথ্য প্রযুক্ত হয় খুব কঠিন বিষয়। তো একবার 5ম বা 6ঠবার যখন তার কবিতা বাতিল হলো, তখন সে করলো কি, লিস্টটা যে মুহূর্তে সংগ্রহ করেছে কৃত্তিবাস পত্রিকা, আমার মনে আছে ঘটনাটা অন্য একটা জায়গায় বলেছিলাম, পরের মুহূর্তে কবিতাটা ফেসবুকে পোস্ট করলো এবং সন্ধ্যের মধ্যে প্রায় গোটা 30 লাইক হয়ে গেল। রাত্রেবেলা আমার একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে বলছে, এই 30 জন তাহলে কিছুই কবিতা বোঝেন না, যত কবিতা শুধু আপনি বোঝেন, এরা যে লাইক করেছে, এবং কেউ কেউ অসামান্য কবিতা, দুর্দান্ত কবিতা, যেটা আমরা করে থাকি। এখন আমি এই সমস্ত মন্তব্য করার ব্যাপারে খুব সচেতন হয়ে গেছি, আমি স্বীকার করছি সেটা, বা লাইক করার ক্ষেত্রে খুব সচেতন, অন্তত কবিতা পড়ার ক্ষেত্রে। কেননা আমি সম্পাদনার কাজ করি বলে ভুলেও যদি একটি বাজে কবিতায় লাইক করে দিই এবং পরে তার কবিতা না ছাপি, তাহলে যে কী পরিমাণ প্রশ্নের মুখোমুখি হতে হয় তা আমি অভিজ্ঞতা থেকে উপলব্ধি করছি, যার ফলে খুবই সতর্ক থাকতে হবে, সেটা আলাদা গল্প। কিন্তু আমি জানি না প্রবলদা গভর্নমেন্ট সতর্ক থেকে লাইক করে কবিতার, আমি জানি না, নিশ্চয়ই প্রবলদা সতর্ক থাকে, সম্পাদকদের একটু বেশি সতর্ক থাকতে হয়। কিন্তু এটা একটা বিপুল সর্বনাশ তো আমাদের মাথার উপরে থেকে এসেছে, সেটাও তো নষ্ট করতে হবে। যদি বাংলা কবিতার সম্ভাবনা এবং সমস্যার সম্ভাবনা আমরা বলতে হয়, তাহলে এটা একটা বিরাট যেমন সম্ভাবনা যে আমি আর কোনো সম্পাদকের মুখাপেক্ষী নই। একটু আগে প্রবল আমায় বলছিল গাড়িতে আস্তে আস্তে অনেক আমরা একত্রিত হয়ে কবিতা নিয়েই কথা হয়, আজকেও তাই হয়ে কবিতা নিয়ে কথা হবে 3 ঘন্টা ধরে। যে একটা সময় একটি বিশেষ পত্রিকার নাম করে বলছিল যে এরা ছিলেন সম্পাদক। একটি পত্রিকায় কবিতা বেরোলে আমি মনে করতাম যে উনি আমার কবিতাটা মনোনয়ন করেছেন, মানে কবি হিসেবে আমি ডাকে উঠলাম। সত্যি এটা ছিল। আজকে আমরা আমার সঙ্গে এরকম পত্রিকা জানি না কারা সম্পাদক। এইটা সম্পাদকের একটা ভ্যালিডেশন পাওয়া এবং রিজেক্টেড হওয়া, এটা আমি আগেও বলেছি। আমার লেখাও রিজেক্টেড হয়েছে একাধিক, এখনও হয়। গত বছর ছোটো পত্রিকায় আমি 3টে লেখা দিয়েছিলাম, সম্পাদকটা নাম করছি না, পড়া সম্পাদক সে বলল দ্বিতীয় কবিতাটা আপনার কিচ্ছু আমি এটা চাপবো না, ওটা বদলে একটা অন্য কবিতা দিই, বললে 2 কবিতা ছাপ। আমি মেনে নিলাম এবং ওই কবিতার বদলে আরেকটা কবিতা লিখে দেওয়ার চেষ্টা করলাম, যেটা সে গ্রহণ করল। এটা হচ্ছে কত বছর এখনও হয় আমাদের কবিতা লিখতে। এটার জন্য আমাদের প্রস্তুতি নেই। এই যে এটা কিন্তু আমাদের সময় ছিল না। আমি 91 সাল থেকে সিরিয়াসলি কবিতা লিখছি, 92 থেকে আমি কবিতা নানা জায়গায় প্রকাশ করতে শুরু করে। আমার প্রথম কবিতার আমার কবিতার বই প্রকাশ পাচ্ছে 97। প্রবলদার ক্ষেত্রেও তাই, এখানে অনেকে রয়েছেন তাদের ক্ষেত্রেও তাই, সুকুমার বসুর কথা বলেছে এত বছর কবিতা লিখছে। এইটা কিন্তু একটা বিরাট মানে কী হয়েছে, সময়টা এত দ্রুত এগিয়ে চলেছে এবং এত দ্রুতির জীবনের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে যে আমাদের জীবন থেকে অপেক্ষা সম্পূর্ণ অন্তর্হিত হয়েছে। অপেক্ষাটা এসে দাঁড়িয়েছে কয়েক মিনিটে বা কয়েক ঘন্টায় বা কয়েক দিনের অপেক্ষা, তার বেশি আর অপেক্ষা করতে আমি রাজি নই। সেটা কিন্তু মারাত্মক।
মারাত্মক প্রবণতা। এটাকে আমি একটা সংকটই বলবো, এটাকে আমি একটা সমস্যাই বলবো। বহু প্রজন্মের পত্রিকার ক্ষেত্রেও তাই, বন্ধুবান্ধবের কবিতা নিয়ে আমরা একটা পত্রিকা করছি, সেটা দেখছি সম্পাদনার কোনো কাজই করছি না, একজন সংগ্রাহকের কাজ করছি। এত পত্রিকা বেরোনোর যেমন সম্ভাবনার দিক প্রচুর, যে অনেক অচেনা কবি, এটাও মানে সম্পাদক হিসেবে তাদের কবিতা তখন ফেসবুকে পড়ে বা খুব ছোট্ট একটা পত্রিকায় পড়ে ভীষণ ভালো লাগায় আমি তাদের সঙ্গে যোগাযোগ করে নিজে চেয়ে নিয়ে তার কবিতা আমি আমার পত্রিকায় ছাপতে পেরেছি। এটা সম্ভবই হতো না যদি ধরা যাক মানে যদি ধরা যাক আমি বলছি হাসি ভাষায় কোনো ছোটো পত্রিকা বেরোই, আমি যদি সম্পাদনা কাজ করতাম বা একটা দুটো বেরোই, আমি জানতেই পারতাম, জানতেই আমার হয়তো বয়স হয়ে যেতে 40। এই দুটো সময়ের মধ্যে আমরা যাচ্ছি। পরে আর প্রশ্ন করলে একটুখানি